স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ভিন্ন মত আর মুক্ত বুদ্ধির চর্চার জন্য ঠিক আদর্শ সময় নেই আমরা। স্রোতের বিপরীতে যারা পথ দেখাবেন তারাও পদে পদে বিভাজিত। এসব নিয়ে আজকের আলোচনা আমরা বনাম তাহারা। কথা বলতে স্টুডিওতে আছেন বিশিষ্ট স্থপতি মোবাশ্বের হোসেন, আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিক বিভাগের সহযোগী অধ্যাপক রুবায়েত ফেরদৌস। স্বাগত আপনাদের। জনাব মোবাশ্বের হোসেন, আপনি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আঁকড়ে ধরে রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে চান। বর্তমানে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে যদি আপনি তুলনা করেন, মুক্ত বুদ্ধি ও প্রগতির চর্চায়, বিকাশে, প্রসারে, রক্ষণে কে কত নম্বর পাবে? কারণ আমরা দেখেছি যে বিজ্ঞান লেখক, ব্লগার, আমরা যে নামেই ডাকি না কেন, হত্যা এই দুই দল খুনিদের বিরুদ্ধে কঠোর কোনো বিবৃতি না দিয়ে একটি মাঝামাঝি অবস্থান নেয়, এক ধরনের নীরব অবস্থান নেয়। না, প্রথম ব্যাপার হচ্ছে যে একটা আমি ক্লিয়ার করি, অনেকেই বলে যে আমি প্রায় আমার দলের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলি, তো কেন আমি তারপরে বলি নিজেকে আওয়ামী লীগের সাথে আমি সম্পৃক্ত। আওয়ামী লীগ খারাপ, ধরে নিলাম খারাপ, বিএনপি তো অসম্ভব রকম খারাপ, তাহলে আমি কোথায় যাব? আওয়ামী লীগের খারাপ হচ্ছে আমার ছেলে, আমার সন্তান কিছু ভুল করছে, আমাকে সেখানে শুধরানোর জন্য যুদ্ধ করতে হবে। আই এম জাস্ট ডুইং দ্যাট। কারণ বিএনপি কোনো অবস্থায় কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না, বিকজ দে আর ট্যাগড উইথ যুদ্ধ অপরাধী। অর্থাৎ তাকে আমি আলোচনার ভিতরে আনার পক্ষপাতী না। তাকে ভালো যদি হতে চায় তাকে প্রথমেই আগে এই জায়গা থেকে আওয়ামী লীগ যে স্বাধীনতা, আমরা যে কারণে যুদ্ধ করেছিলাম, যে কারণে স্বাধীনতা যুদ্ধ করেছিলেন বাচ্চু ভাইরা, সেই কোনো কিছু যে মানে না, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ সবকিছু অনুপস্থিত আওয়ামী লীগ সরকারের মধ্যে। না, সবকিছু অনুপস্থিত এই কথা বলা আমি মনে করি না ঠিক। ধর্মনিরপেক্ষতা বা কনস্টিটিউশন পরিবর্তনের ভিতরে যে ভাষাগুলির ব্যবহার হয়েছে, এখানে একটা কনফ্লিক্ট হয়। কতগুলি জিনিস আছে, একটা পরিবর্তন হয়ে যাওয়ার পরে সেই জায়গা থেকে আবার তাকে ফিরিয়ে আনার জন্য কতগুলি ধাপে ধাপে। আচ্ছা, আমি এখন ইসলামের কথাই বলি। আচ্ছা, আল্লাহ তাআলা রসুল আল্লাহকে প্রথম দিন কেন পাঠায় দেয় মক্কা শরীফে? এতগুলি নবী কেন পাঠানো লাগলো? সো একটা জায়গায় যখন ভাঙন ধরে, সেই ভাঙনটাকে উতরানোর জন্য কতগুলি পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হয়। আওয়ামী লীগ খারাপ, কিন্তু দেশের উন্নয়নের চাবিকাঠি কিন্তু আওয়ামী লীগের হাতে রয়ে গেছে। যুদ্ধ অপরাধীদের বিচার, এই যে সেক্টর কমান্ডার্স ফোরামের সাথে আমি জড়িত, আমি প্রায় তাদেরকে প্রশ্ন করি, 2.5 মাসের ব্যবধানে 3 জন বিজ্ঞান লেখক, বা যদি আমরা বলি ভিন্ন মতের লেখক, বা আমরা যদি বলি ব্লগার, আমরা যদি বলি নাস্তিক, যাই বলি, 2.5 মাসের ব্যবধানে 3 জনকে খুন করা হলো। মানে আমরা কি দেখছি, সরকার কি করছে? না, তাহলে কি ধর্ম মানে এরকম লোককে কি হত্যা করা হয় নাই? অজস্র এরকম হত্যা হচ্ছে। আমরা যেখানে দুর্বল সেটা হচ্ছে যে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে শক্তিটাকে এক জায়গায় নিয়ে আসা দরকার, সেই জিনিসটা করতে পারি নাই। পৃথিবীর ইতিহাসে কয়টা দেশ আছে যে সরকারের ভিতরে থেকে এই সশস্ত্র বাহিনী কত মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে? আমরা কি তাহলে সশস্ত্র বাহিনী বন্ধ করে দেবো? এই সশস্ত্র বাহিনী 2 জন প্রেসিডেন্টকে হত্যা করেছে, তাহলে কি আমরা সশস্ত্র বাহিনীকে বাংলাদেশ থেকে বের করে দেবো? আমরা রিফাইন করার চেষ্টা করছি। কারণ পৃথিবীর ইতিহাসে আমরা যদি চিন্তা করি, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই 3টি দেশের অবস্থা যদি আমরা পর্যালোচনা করি, ভেরি ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো। ভারতবর্ষ যদি আজকেও দেখি, খোঁজ নিলে দেখা যাবে যে ওখানে কমনওয়েলথ রাইটে এতজন মারা গেছে। তারপরে ভারত কখনো এই মার্শালর ভিতরে যায় নাই, যে কারণে এই ডেমোক্রেসির চর্চার মধ্যে দিয়ে তারা আজকে কোন জায়গায় পৌঁছেছে তার বড় প্রমাণ এই যে আমাদের ছিটমহল বেলা সবাই একসাথে ভোট দিয়েছে। বাংলাদেশের এই জিনিস কিন্তু হয় নাই, কারণ ডেমোক্রেসিকে চর্চা করার পদ্ধতিটাই হচ্ছে একটি শিশুকে হাঁটা শেখানোর মতন, আস্তে আস্তে সে হাঁটতে শিখবে। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে আমরা একটি সাংঘাতিক রকমের অসহনশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। সেই অসহনশীলতা আমরা দেখছি বিজ্ঞান লেখকদের খুন হওয়ার মধ্যে দিয়ে, সেই অসহনশীলতা আমরা দেখছি সরকারের এবং সরকার বিরোধী যারা আছে তাদের রাজনৈতিক আচরণে। আপনারা সেই অসহনশীল অবস্থার সমালোচনা করছেন না, বরং তার পক্ষে দাঁড়াচ্ছেন। না, আমরা সমালোচনা করছি, অবশ্যই সমালোচনা করছি। তবে একটা জিনিসকে আমি কোন অবস্থানে দাঁড়িয়ে সমালোচনা করব, আমি মনে করি কি আমি মুক্তিযুদ্ধের ভূমিতে দাঁড়িয়ে সমালোচনা করব। যে জায়গাটা একটু আগে বললেন যে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ না, আমি দ্বিমত পোষণ করি, অবশ্যই ধর্মনিরপেক্ষ। কিন্তু উনি বলছেন যে সকল ধর্মের সমান অধিকার। রাষ্ট্রধর্ম ইসলাম, রাষ্ট্রধর্ম ইসলাম, এই ইসলামকে বাদ দিয়ে তো বাংলাদেশের কনস্টিটিউশনটা আর করা যাচ্ছে না এই মুহূর্তে। সেটি আওয়ামী লীগের একার দায়িত্ব নয়, কিন্তু সেখানে আপনি যে বলছেন অসহিষ্ণু হয়ে উঠবে কিন্তু জামাত, বিএনপি সহ একটা বড় অংশ, যে তখন ইতিমধ্যেই তারা বলার চেষ্টা করছেন নানা রকম কথা আওয়ামী লীগ এবং তার নেতৃত্ব নিয়ে। আরেকটি কথা হচ্ছে যে এই অসহিষ্ণু দেখতে পাচ্ছি কাদেরকে, কারা আক্রমণটা করছে। বেসিক্যালি মূলত আক্রমণটা করছে জামাত শিবির এবং এদের দ্বারা প্রভাবিত যেই ছোট ছোট
জঙ্গি গোষ্ঠীগুলো এখানে এসছে এবং সেই জঙ্গি গোষ্ঠীগুলোকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে একেবারে জাতীয়তাবাদী যে আন্দোলনটা শুরু করেছিল মুসলিম জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদের কারণে অর্থাৎ ৭৫-এর বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে যে নতুন জাতীয়তাবাদ, সেটি কিন্তু মূলত অসহিষ্ণু রাজনীতি বা সিচুয়েশনটা তৈরি করেছে, সামাজিক ক্ষয়টা তৈরি করেছে। তো এই অবক্ষয়ের দায় দায়িত্ব শুধুমাত্র আওয়ামী লীগকে দিলে শুধু আওয়ামী লীগকে আমি নাই দিলাম, কিন্তু আমি যদি আম আর আপেলের তুলনা আপনি মনে না করেন, তাহলে যদি আমি বলি যে অনেকগুলি বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, আজকেও গুম হচ্ছে, খুন হচ্ছে, এবং সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী যথেচ্ছ ব্যবহার করছে, সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, কিভাবে জাস্টিফাই করবেন? আমরা ডেফিনেটলি খুব, যেমন ধরেন গত পরশুদিন যে ঘটনাটা ঘটে গেছে নারীদের, গতকালকে, জি, সেই ঘটনায় অবশ্যই আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনেই করেছি পুলিশের বাড়াবাড়ি প্রথম দিন থেকে, প্রথম 1 ঘন্টার মধ্যে থেকে আমরা আমাদের অবস্থান সংস্কৃতি কর্মীরা বা আমাদের পেশাজীবীরা জানিয়েছেন। আমরা মনেই করি যে পুলিশরা এটার জন্য দায়ী, তাদেরকে শাস্তি দিতে হবে, কারণ পুলিশ ব্যর্থ হয়েছে অভিজিতের হত্যা থেকে শুরু করে হুমায়ুন আজাদের হত্যা থেকে শুরু করে সকল হত্যাকাণ্ডের কোনো রকম সুরাহা করতে। একই সাথে পয়লা বৈশাখের যৌন নির্যাতনটাও কিন্তু তারা সুরাহা করতে ব্যর্থ হয়েছে। সুতরাং আমরা মনে করি এই পুলিশকে অবশ্যই কিন্তু আমাদেরকে একটা তদন্তের মুখোমুখি হতে হবে। একই সাথে একটা কথা বলি, একজন পুলিশ অফিসার কিন্তু, একটু আগে মোবাশ্বের ভাই বলছিলেন, একজন পুলিশ অফিসার কিন্তু চিৎকার করে, আপনাদের কোনো একটা চ্যানেলে দেখেছেন, বলছে এই মারবে না, কেউ গায়ে হাত দিবে না, কেউ, তারপরে অন্য একটা 2টা জওয়ান যে হাত দিল। আমার কথা হচ্ছে ওই পুলিশ অফিসার যে বলেছে সেটিও কিন্তু আমাদের আমলে নিতে হবে। শুধু আমি বলছি কি পুলিশ পুরোটাই খারাপ এরকম একটা জায়গায় আমি যেতে চাচ্ছি না, কিন্তু পুলিশের মেন্টাল ওরিয়েন্টেশনটার একটা সংকট আছে। ভাই, আমি যদি প্রশ্নটিকে আবার একটু অন্যভাবে রিফ্রেশ করি, যে অভিজিৎ, ওয়াশিকুর রহমান, আজকে অনন্ত বিশ্বাস যে মারা গেলেন, খুন হলেন, সেইটি আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সর্বোপরি সরকারের ব্যর্থতা মনে করেন কিনা? অবশ্যই আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, আমি এই ব্যাপারে কোনো রকম ডিবেট করবো না। কিন্তু একই সাথে আমি মনে করি যে এই যে জঙ্গিদের ব্যাপক অভিযান চলছে সারা দেশে, হুমায়ুন আজাদ থেকে শুরু করে আজকে অনন্ত পর্যন্ত, আমাদের এই গণজাগরণ মঞ্চের কর্মী, আমাদের একজন চাকুরিজীবী, সেই মানুষটি সাধারণ মানুষ, সে ভিন্ন মত পোষণ করতো, যেটা আপনি বলছিলেন। এই অনন্তের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে তাহলে কি পুরো জাতি গোষ্ঠী, আমাদের মিডিয়াগুলি থেকে শুরু করে এবং আমাদের ইন্টেলেকচুয়ালরা যারা আছেন তারা থেকে শুরু করে প্রশাসনিক কর্মকাণ্ডে যারা আছেন, তারা কি একটি যুদ্ধ ঘোষণা করা উচিত না সম্মিলিতভাবে এই জঙ্গিদের বিরুদ্ধে? কারণ এরাই তো মারছে। এত বড় 16 কোটি মানুষের দেশে, এই ঘন জনবসতিতে কোথায় কি ঘটবে আমরা বলা কিন্তু মুশকিল। পুলিশের সংখ্যা কত, আপনি নিরাপত্তা বাহিনীর সংখ্যা কত, আর জনসংখ্যা কত, জটিল পরিস্থিতি কিন্তু বাংলাদেশে আছে। আপনি বলতে পারেন যে পুলিশ বাড়াচ্ছে কেন, সেটা আমরা সরকারের প্রতি দাবি জানাতে পারি। একই সাথে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আপনার কাছে আসবো, একই প্রশ্নের ধারাবাহিকতা, আপনি দুজনকে শুনলেন, আপনার কি মতামত? না, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সামনে যে সমূহ বিপদ, সেইটা এন্ড রেজাল্টটা একই হবে যেভাবে আমরা যাই। সেটা হচ্ছে আওয়ামী লীগ যে বর্তমানে ক্ষমতায় আছে, তারা জানে তাদের ঠিক সেই অর্থে জনভিত্তি নাই, কাজে একটা ডেমোক্রেসির একটা ডেফিসিট এখানে রয়েছে, ঘাটতি রয়েছে, এবং তারা খুব কনফিডেন্ট যেহেতু এটা অপোজিশন নাই, মানে বিএনপি কিংবা বিরোধী দল এরকম নাই, কাজে সেই জায়গা থেকে তারা আরো বেশি স্বৈর হয়ে উঠবে। এবং আওয়ামী লীগের জন্য একটা বিএনপির মতো একটা বিরোধী দল থাকা যে খুব দরকার ছিল, তার একটা বড় এক্সাম্পল দিই, যে ছাত্রলীগের দ্বারাই 17 জন ছাত্রলীগ কিন্তু মারা গেছে। তো ছাত্রলীগকে বলা দরকার, যদি ছাত্রদল থাকতো তাহলে তোমাদের ছাত্রলীগ 17 জন মরতো না, হয়তো ছাত্রদল মরতো। তার অপোজিশন না থাকলে নিজেরাই কিন্তু এভাবে মারামারি করবে, এমন একটা স্বৈর শাসনের দিকে যেতে পারে। স্বৈর শাসনের মধ্যে যে সোশিও ইকোনমিক কন্ডিশন, এটা কি ভ্যাকুয়াম থাকবে না, তখন কিন্তু এরকম একটা জঙ্গিবাদ, একটা মৌলবাদী শক্তি কিন্তু সেই জায়গাটা নিবে। আবার ধরে নিলাম একটা ভালো নির্বাচন হলো, ইলেকশনের মধ্য দিয়ে বিএনপি চলে আসলো, বিএনপি আসা মানে কিন্তু আবার বিএনপি জামাত চলে আসা, যারা জঙ্গিবাদকে আসলে প্রশ্রয় দেয়। সো আওয়ামী লীগের এই স্বৈর শাসনের মধ্য দিয়েও জঙ্গিবাদের প্রশ্রয় তৈরি হচ্ছে, আবার যদি বিএনপি ক্ষমতা আসে, বিএনপি জামাতের মধ্য দিয়েও কিন্তু একটা জঙ্গিবাদ তৈরি হচ্ছে। কাজে আমাদের কিন্তু আশঙ্কার জায়গা, কিন্তু যে পদ্ধতিতে আপনি যান, এন্ড রেজাল্ট কিন্তু আমরা এরকম একটা জঙ্গিবাদের জায়গা পাচ্ছি। এবং যেটা কেন হচ্ছে, কারণ পুরো সমাজের মধ্যে যেটা হচ্ছে ডেমোক্রেসির অন্যতম দিক হচ্ছে টলারেন্স, সেটা কিন্তু টলারেন্সটা আমাদের মধ্যে নাই, যেটা আওয়ামী লীগ এবং বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে টলারেন্স, সেই জায়গাটা না। আপনি প্রধানমন্ত্রীকে কটূক্তি করা যাচ্ছে না, তো আপনি নবীজিকে কটূক্তি করে পার পাবেন? প্রধানমন্ত্রীর সমালোচনা করে আপনি রক্ষা পান না, তো আপনি আল্লাহর সমালোচনা করে কিভাবে রক্ষা পেতে পারেন? মানে পুরো সমাজের মধ্যেই যে একটা টলারেন্স, পরম সহিষ্ণুতা,
তার একটা বড় ঘাটতি রয়েছে দেখি এই কাজগুলো হচ্ছে বলে আমি মনে করি। এবং আপনি কি মনে করেন যে যদি আজকে আওয়ামী লীগ সরকার আছে যাদের একদম ঘোষিত প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ আমরা যদি বলি যে জামাতে ইসলামী বা বিএনপি নেতৃত্বাধীন এই শক্তিটা, আপনি কি মনে করেন যে এই আওয়ামী লীগ সরকারের আমলেই এত কিছু ঘটছে, ওই সরকারের বা অন্য কোন সরকার আসলে সেটি আরো খারাপ হবে বা আরো অন্যদিকে যাবে? আপনি কি সেই আমি সেইটাই বলছি যে আওয়ামী লীগ সরকার তো অন্তত মুখে অন্তত সেকুলারিজম বলে, বাকি শক্তি যারা বিএনপি জামাত তারা কিন্তু সেটাকেও বলে না, তারা বরং একটা ইসলামী মৌলবাদী শক্তিকে আরো বেশি প্রমোট করতে চায়। কাজে আওয়ামী লীগ থাকলেও দীর্ঘমেয়াদে এটা যে জায়গাটা তৈরি হবে সেখানে মৌলবাদ জঙ্গিবাদ তৈরি হবে, জি। আবার আওয়ামী লীগ চলে গেলেও যে বিএনপি জামাত আসবে সেখানেও একটা মৌলবাদ জঙ্গিবাদ তৈরি হবে। আমি ওই জায়গাটাতে একটু বলি যে সরকারের শীর্ষ পর্যায়ে সমালোচনা করলেই যদি আপনাকে আসলে আইন বা বিচারের সম্মুখীন হতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো একজন মানে কোনো একটি ধর্মের কোন সেটি সমালোচনা করলে কেন? আমি সেই জানি না মানে রুবায়েত কোন রেফারেন্সে কথা বলছেন। আইন আছে বাচ্চা ভাই, ফেসবুকে বা অন্য কোথাও অনেকে ধরা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরি চলে গেছে। আপনি ব্যক্তিগত পর্যায়ে যদি আক্রমণ করেন তাহলে একটা কিন্তু হতে পারে, সেটা কিন্তু আলাদা ব্যাপার। সেটার সাথে কিন্তু ঢালাওভাবে আপনি বলতে পারেন যে প্রধানমন্ত্রী সমালোচনা করা যাবে না। বাংলাদেশের পত্রপত্রিকা এবং টেলিভিশনে আপনাদের টক শোতে যেই পরিমাণ সমালোচনা করা হয় এটা কিন্তু ভাবাও যায় না, চিন্তাও করতে পারি না, আমরা আগে কখনো দেখিনি। কিন্তু আমার কথা হচ্ছে এর চেয়ে বড় কথা হচ্ছে স্বৈর শাসনের কারণে জঙ্গিবাদের উত্থান, এটা একটা ট্রেডিশনাল কনসেপ্ট, এটা কিন্তু এখন যদি আপনি দেখেন ইউরোপের মধ্যে যে মুসলিম ফান্ডামেন্টাল রাইজ হয়েছে, বিশেষ করে ব্রিটেনের মতো সোসাইটিতে, সেখানে জঙ্গিবাদ নেই। আমার মনে হয় যে এক মিনিট কি অধ্যাপক রুবায়েত ফেরদৌস, সেটা আপনি একটু জবাব দিবেন যে আমরা চরম গণতান্ত্রিক সমাজেও এখন জঙ্গিবাদ দেখছি। আমরা ফ্রান্সে জঙ্গিবাদের উত্থান দেখছি। ইস্যুটা অন্য। আজকে যারা আইএসএ যোগ দিতে যাচ্ছে ওদের কাছে কি না স্যার, এটা যদি বলেন আমরা ফ্রান্সে জঙ্গিবাদের উত্থান দেখছি। আমি বললাম যে এই জঙ্গিবাদকে কেবল আবার শুধু বাংলাদেশে ব্যাখ্যা, এটা একটা গ্লোবাল ফেনোমেনা, কিন্তু ডেমোক্রেসি ডেফিসিট থাকলে সেই জঙ্গিবাদটা অনেক বেশি বড় প্রকট রূপ ভাগতে পারে। যে খুব ভালো ডেমোক্রেসি সেখানে কিন্তু জঙ্গিবাদটা ঠিক ক্ষমতায় আসতে পারছে না। আসছে কোথায়? ইরাকে আসে যেখানে গণতন্ত্র ছিল না, সিরিয়াতে যেখানে গণতন্ত্র ছিল না, আফগানিস্তানে যেখানে গণতন্ত্র ছিল না, তারা কিন্তু ক্ষমতায় আসছে না। বাংলাদেশ কি ক্ষমতায় আসছে না, কিন্তু যে মানে আমরা দেখতে পাচ্ছি। স্থপতি মোবাশ্বের হোসেন কি এই ব্যাপারে কি মনে করেন? প্রথমে আমি রুবায়েতের সাথে একটা ব্যাপারে দ্বিমত করি, সেটা হচ্ছে যে আমি প্রতিনিয়ত আমার নেত্রীর বিরুদ্ধে কিন্তু প্রচুর কথাবার্তা বলি। আমি এখন পর্যন্ত কোথাও থেকে থ্রেটও পাই নাই, কোথাও থেকে আমাকে বন্ধ করা হয় নাই, কোনো টেলিভিশনও আমাকে কথা বলতে বলে। আপনি থ্রেট পাবেন না, আপনি এমনি হবে না। সেটা হলো একটা ব্যাপার। ভাই আপনাকে আশ্বস্ত করতে বলেছে থ্রেট পাচ্ছে, কারণ এদেরকে বলা হয় কি, এদেরকে বলা বোতল বন্দি জিন। সমালোচনা করবেন কিন্তু আওয়ামী লীগের বোতলের মধ্যেই বন্দি আছেন, সো আপনাকে তারা ওইভাবে দেখবে না। আচ্ছা ঠিক আছে, হতে পারে। তবে স্যার এই কথাও কিন্তু ঠিক যে বলে এসে সমালোচনা করা, তবে এই কথা কিন্তু ঠিক, সরকারের কিন্তু প্রচুর সমালোচনা টক শো গুলিতে এবং পত্রিকায় কিন্তু করা হয়। সেই অর্থে তার শতাংশ সমালোচনা অন্য কাউকে করলে তারা সহনশীলতার অভাব থাকে। বন্ধ হয়েছে, টিভি বন্ধ হয়েছে, মালিকরা জেলে গেছে, সেটাও আছে। যে জঙ্গিবাদের উত্থান এটা স্বৈর শাসনের জন্য না, ভারতে তো আমি বললাম এটা একটা কারণ, সব কারণ না। এটা দারিদ্র আছে, এটা বৈষম্য আছে, এটা বৈশ্বিক রাজনীতি আছে। কিন্তু স্থপতি মোবাশ্বের হোসেন এবং নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আপনাদের দুজনের কাছে আমি একটু সময় চাই, একটা বিরতি নিয়ে নিচ্ছি। আমি আসলে স্বৈর শাসনের ফলে জঙ্গিবাদ উত্থান হয় না এরকম বলে কি আমি বলতে চাইছি যে স্বৈর শাসনটা আমি কোনো মতে মেনে নিব না? আমরা কি স্বৈর শাসন মেনে নেওয়ার একটা জায়গায় আছি কিনা? আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। স্থপতি মোবাশ্বের হোসেন, আমরা বিরতির আগে যেটি আলোচনা করছিলেন, আপনি যেটি আলোচনা করছিলেন, আসলে স্বৈর শাসন থাকলেই যে জঙ্গিবাদ খুব উদ্দীপনা পাবে, ব্যাপারটা সেরকম না। পৃথিবীর অনেক দেশে আমরা জানতে চেয়েছিলাম যে স্বৈর শাসনকে আমরা মেনে নিব কিনা এখন গণতন্ত্র ভালো হয়েছে। কোনো অবস্থাতেই না, কারণ গণতন্ত্র হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা শিশুর মতন স্লোলি ডেভেলপ হয়। আর স্বৈর শাসন রাতারাতি হওয়া সম্ভব। এরশাদ সাহেব রাতারাতি এসছেন, জিয়া সাহেব রাতারাতি এসছেন। পৃথিবীর যত জায়গায় স্বৈর শাসন হয়েছে সম্ভবত দুই একজন, হিটলার মুসলিনি ছাড়া, ওনারা আবার ডেমোক্রেসির ভিতর দিয়ে স্বৈর শাসন এসছে। হ্যাঁ, আমি এখানে এই প্রশ্নটা আমরা করতে পারি যে আমরা ডেমোক্রেসির মাধ্যমে কি স্বৈর শাসনের দিকে যাচ্ছি কিনা। রুবায়েত একটি কথা কিন্তু দারুণভাবে বলেছে, একটি রাজনৈতিক দলের স্বচ্ছতা, সুন্দর এবং শক্তিশালী হওয়ার প্রথম কন্ডিশন হচ্ছে তার পাশে একটা শক্তিশালী বিরোধী দল থাকতে হবে। আবাহনী মোহামেডান খেলা হলে পারে খেলাটা জমবে, আবাহনীর সাথে পাড়ার একটা ক্লাবের খেলা কখনো খেলা হতে পারে না, এবং সেখানে প্লেয়ারের কারিশমা দেখানো সম্ভব না। সেই জন্য যে কোনো রাষ্ট্রের
সেই দলকে যদি গ্রাসরুট থেকে নিয়ে এসে আন্তর্জাতিক পর্যায়ে সুস্থ সুন্দর একটি দল বানাতে চাই, সেই দলেরই দায়িত্ব একটি শক্তিশালী বিরোধী দলকে আদর্শ গণতান্ত্রিক কাঠামো করতে বেশ কিছু সময় লাগবে বলে আপনি মনে করেন? কারণ গণতন্ত্র অনেকগুলি স্তর পার হয়। আমরা এখন গণতান্ত্রিক অবস্থায় কোন স্তরে আছি? আমরা বলা যালে আমরা থুক্কু দিয়ে আবার আরম্ভ করেছি এই দুইটি দুর্ঘটনার পরে। আমরা যদি শুরু থেকেই ডেমোক্রেসির দিকে যেতাম, তার মানে একটি আম গাছ পুতলে পারে স্লোলি এই গাছটি পাওয়া যেত। আমরা মাঝে মাঝে কি করেছি, লাউ গাছ পুঁতেছি 1 বছরে ফল পাওয়ার জন্য, এবং সেটাকে আমরা প্রচন্ড রকম বাহবা দিয়েছি যে আর এই লাগানোর সাথে সাথে তো ফল পাওয়া যাচ্ছে। সেটি আসলে লাউ ছিল, আম ছিল না। এক্স্যাক্টলি, লাউ কিন্তু অনেক উপকারী। না, উপকারী হতে পারে, কিন্তু দারুণ উপকারী। বছরের পর বছর ফল দেওয়ার ঘটনা কিন্তু নাই। কিন্তু লাউ আবার 1 বছর পর ঔষধি গাছ, এটি একবারই ফল দেন। তা হোক, কিন্তু সেই গাছ শেষ, সেটার লাইফ টাইমই হলে একটি সিজন। আর আমি নিয়মিত ফরমালিন চলে আর কি। আমি যেটা মনে করি, ডেমোক্রেসির মাধ্যমে যদি আমরা এগিয়ে যাই, যে শর্টকামিংস গুলি আমাদের আসছে, এই যে আমি আবারও ভারতের কথা বলি, পাকিস্তান মানে আমাদের এই গণতান্ত্রিক শৈশব কবে কাটবে বলে মনে করেন? আমি একটুখানি একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। পাকিস্তান থেকে যখন আমরা বেরিয়ে আসলাম, আমরা কিন্তু পাকিস্তানের তুলনায় একেবারে নিঃস্ব একটা অবস্থায় ছিলাম। পাকিস্তান ভারতের সমপর্যায়ে ছিল, কিন্তু আজকে আমরা যদি তাকাই, পাকিস্তানে সামরিক শাসনের ভিতর দিয়েই চলে গেছে, যে কারণে তারা এখন একটা নিঃস্ব রাষ্ট্র, এবং পাকিস্তান বেঁচে আছে ভারতের দয়ার উপরে। কারণ ভারত 4টি পাকিস্তান চায় না বলে ওরা টুকরা টুকরা হচ্ছে না। I had the experience. কবে কাটবে শৈশব? জি, গণতান্ত্রিক শৈশব আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্রের শৈশব তখন কাটবে যখন জাতীয় ঐক্যমত কিছু ব্যাপারে তৈরি হবে। আমরা হইনি। আজকে দেখেন আমাদের যে ছিটমহল আছে, ছিটমহল নিয়ে যে মুহূর্তে বিলটা আসলো ওদের লোকসভা এবং রাজ্যসভায়, আপনি খেয়াল করেন সোনিয়া গান্ধী থেকে শুরু করে মনমোহন সিং থেকে শুরু করে মোদী সহ সব একই কথা বলেন, বাংলাদেশের যুদ্ধ অপরাধী নিয়ে 20 দলীয় জোট এবং মহাজোট কি ঐক্যমতে পড়ছে কিনা? পড়ছে না। সহজ কথা, কিন্তু আপনি কিছু ব্যাপারে ঐক্যমত করতে হবে তো বাংলাদেশ নিয়ে, তখনই আপনি গণতন্ত্রের আপনি উত্তর দিতে বাধ্য। এখন কি হচ্ছে? এখন হচ্ছে আমি বিশ্বাসই করি না যে এই দেশে যুদ্ধ অপরাধী আছে, এরকম কথা তো বলা হয়েছে আমাদেরকে, তারা বিশ্বাসই করে না। যুদ্ধ অপরাধী মন্ত্রী বানিয়েছে, অনেক কিছু বানিয়েছে, নতুন করে বলার দরকার নেই। এই যুদ্ধ অপরাধী যখন বিচার হচ্ছে, তখন আপনি এটাকে অপোজ করে হরতাল দিচ্ছেন। আপনি বছরের পর বছর অসহিষ্ণু অবস্থাটা 2013 সালে যেভাবে ঘটেছে, সেটাকে যদি কনসিডারেশনে নেন, তাহলে বলবো যে এখন অসহিষ্ণুতা অনেক কম। ঐক্যমতকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেওয়া যায় না? একটা সহনশীল ভিন্ন মতের সহনশীলতার মধ্যে দিয়ে ঐক্যমতটা উপর থেকে না চাপালে হয় না যে আপনার ঐক্যমত হতেই হবে? ঐক্যমত তো হবে না, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আপনি 40 বছর ঐক্যমত হতে পারেন না, কিন্তু না, সেটার কারণ কিন্তু দুটি মিলিটারি কু, আমি এটাকে মনে করি দুটি মিলিটারি কু আমাদের এই জায়গাটা ব্রেক করেছে। ভারতে হয় নাই। ভারতে এই যে তুমি যে কথাটা বললা, ভারতে এটা সাকসেসফুল হয়েছে এই কারণে আনইন্টারাপ্টেড ডেমোক্রেসি, তাদের কমিউনাল রাইট আছে, সমস্ত কিছু আছে, কমিউনিস্টদের মারামারি আছে, খুনাখুনি আছে, সবকিছু আছে। মনে করছে যে ঐক্যমতটার প্রসঙ্গে আমি একটু অধ্যাপক রুবায়েত ফেরদৌসের কাছে আসলে যাই, যে এই ঐক্যমত আসলে উপর থেকে চাপিয়ে দেওয়ার বিষয় কিনা, নাকি আমরা সহনশীল বা ভিন্ন মতের সহনশীলতার মধ্যে এটা কখনো? আমি যেটা মনে করবো সেটা আগের আলোচনার সঙ্গে সম্পর্কিত, যে গণতন্ত্রের অন্য জায়গায় হচ্ছে ভিন্ন মতকে সম্মান করা, যেটা ভলতেয়ারের বিখ্যাত উক্তি ছিল যে আমি তোমার সঙ্গে দ্বিমত করতে পারি, তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি। সেটাকে আমরা পার্লামেন্টে দেখি, সেটিকে আওয়ামী লীগ বিএনপির মধ্যে দেখি। যে কারণে ইসলামী জঙ্গিবাদের জায়গা কিন্তু এইটা, যে কেন ওয়াশিক জীবন দিতে হলো, কেন অভিজিৎকে মরতে হলো। তারা কিন্তু বই লিখেছিলেন, কিংবা এর আগে হুমায়ুন আজাদ, তাদের অপরাধ, তারা বই লিখেছেন। বইতে কি থাকে? বইতে কতগুলো চিন্তা থাকে, শব্দ থাকে, বাক্য থাকে। আমি অনেকবার লিখেছি, বইতে যদি কোনো সমস্যা থাকে, বইয়ের জবাব তো বই হতে পারতো। তার চাইতে তীব্র শব্দ দিয়ে, শানিত বাক্য দিয়ে 10টি বই লিখতে পারতো ইসলামী জঙ্গিরা। তো বইয়ের জবাব দিয়ে হচ্ছে চাপাতি দিয়ে। চিন্তার জবাব তো চাপাতি হতে পারে না, বই লেখার জবাব তো বুলেট হতে পারে না। এই যে এটা ওভারঅল একটা টলারেন্সের যে সমস্যা, এটা কিন্তু ডেমোক্রেটিক ভ্যালুসের একটা পরিপন্থী জায়গা, এবং এর দায় কিন্তু আওয়ামী লীগ বিএনপি থেকে শুরু করে বৈশ্বিক রাজনীতি বলবো এটা নিতে হবে। আপনি জানেন যে মাদ্রাসা একটা বড় সমস্যা, কওমি মাদ্রাসা যারা এখান থেকে তৈরি হচ্ছে, এবং আওয়ামী লীগ বিএনপির চাইতে বেশি মাদ্রাসা করেছে। এমপি ইলেকশন করবে, যে একটা প্রতিশ্রুতি আমি মাদ্রাসা করবো, আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে। এবং খেলাটাকে বলে এখন মাদ্রাসাই নাই, প্রাইভেট ইউনিভার্সিটি ইংরেজিতে মাধ্যমে পড়ছে, তাদের মধ্যে কিন্তু জঙ্গিবাদ তৈরি হচ্ছে। সো আমাদের সামনে বাচ্চু ভাই মোকাবেলা করার জায়গাটা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। আপনি দেখেন শাহবাগের যদি গণজাগরণ মঞ্চকে আমি বলি থিসিস,
শাপলা চত্বরের হেফাজত হচ্ছে এন্টিথিসিস। সমাজের মধ্যে দুটো শক্তি কিন্তু বিপরীতভাবে সমান শক্তি নিয়ে দণ্ডায়মান। এখন এটাকে আপনি কিভাবে সিনথেসাইজ করবেন, এটা হচ্ছে দেখবার জায়গা। এবং খুব ভালোভাবে ফ্রেমিং করতে পেরেছে একটা দল যে আপনি কি ইসলাম নেবেন নাকি মুক্তিযুদ্ধ নেবেন। আপনি বাংলাদেশে আজকে সার্ভে করেন 99% লোকগুলো ইসলাম নিব, মুক্তিযুদ্ধ নিব না। ইসলাম ও মুক্তিযুদ্ধে কোনো বিরোধ ছিল না, মুসলিম নাম নিয়েই এক্স্যাক্টলি সবাই ইসলাম নিবে। আপনি দেখেন না, না না আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আপনি চয়েস দিচ্ছি আমি। জি, মুক্তিযুদ্ধ আর ইসলামের মধ্যে কোনো বিরোধ নাই। মুসলিম নাম পরিচয় নিয়ে ইসলামী লোকজনের বেশিরভাগই তো 90% মুসলিম তারা মুক্তিযুদ্ধ করেছে, এর মধ্যে কোনো বিরোধ ছিল না। কিন্তু এই আমার দেশ অনেক পত্রিকারা ফ্রেমিং করেছে ইসলাম ভার্সাস মুক্তিযুদ্ধ, বাইনারি অপোজিশন, ইদার ইসলাম অর মুক্তিযুদ্ধ। তখন আপনি কি নেবেন? তখন বেশিরভাগ লোক ইসলাম নিবে, মুক্তিযুদ্ধকে পেছনে ফেলে দিচ্ছে। এই বাইনারি অপোজিশনের খেলা কিন্তু এখনো চলছে বাচ্চু ভাই। কাজে যুদ্ধটা অনেক কঠিন আমি মনে করি। কিন্তু অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আপনি যদি 71 এই অর্থে ছিল না যে বাইনারি অপোজিশন ফেলছে আপনাকে। অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আমি যদি ওই জায়গাটাতে আসি যে বাচ্চু ভাই যে জায়গাগুলিতে বলছেন যে কিছুটা ঐক্যমত তৈরি হওয়া জরুরি, সেইটার ক্ষেত্রে আপনি কি বলবেন যে এইগুলি থেকে আসলে আগে ঐক্যমত এত খুব জরুরি নয়। এই ঐক্যমত না হয়ে কিন্তু আমরা জিডিপি গ্রোথ অনেকখানি করে ফেলেছি, আমাদের ফরেন রেমিটেন্স অনেক করেছি, আমাদের গার্মেন্টস সেক্টর এগিয়েছে, আমরা মধ্যমায়ের দেশে যাব। এই ঐক্যমত জীবনও হবে না। এইটা ভারতবর্ষের ক্ষেত্রে ইংরেজরা বলতো হিন্দু মুসলিম এক হও, তারপরে স্বাধীনতা দিব। হিন্দু মুসলিম জীবনও এখন ভারত স্বাধীন হয়ে গেছে কিন্তু, এবং এই ঐক্যমত এত জরুরি নেই, এটা নিয়ে শক্তির অপচয় করা। এটা ভারতের স্বাধীনতা না, জি এটা হয়ে গেছে, ভারত পাকিস্তান হয়ে গেছে। এটা সবচেয়ে ইতিহাসের এবং ওরা বলছে এক হিন্দু মুসলিম এক হয়েছে, না না এক হয়নি, কোনোদিনই এক হয়নি। ব্রিটিশরা যেটা করেছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কাজ, এটা হচ্ছে ভারতকে ভাগ করা। কিন্তু তারা কিন্তু ঐক্যমতের কথা বলতো যে তোমরা এক দিয়ে দিব। কিন্তু ঐক্যমতটা কতটা জরুরি সেটা সেই ব্যাপারে আমি একটু যদি স্থপতি মহাশয় অবশ্যই ঐক্যমত জরুরি, কিন্তু ঐক্যমতে আসার জন্য কতগুলি অবস্থা আমাকে তৈরি করতে হবে। এই যে রাজনৈতিকভাবে যদি আমি ডেমোক্রেসিটাকে যদি সুষ্ঠু জায়গায় নিয়ে যেতে না পারি, ততদিন পর্যন্ত কিন্তু ঐক্যমত হবে না, কোনোদিনই করা সম্ভব না। আমাকে আপনারা দেখাতে পারবেন যে কোনো দেশে রাজনীতি নাই, সেখানে বিভিন্ন দল ঐক্যমত হয়েছে? হ্যাঁ হতে পারে, হালুয়া রুটির ব্যাপারে ঐক্যমত হতে পারে, জনগণের স্বার্থে তারা ঐক্যমত হয়েছে, এটা সম্ভব না। কিন্তু আসলে দুটি ভিন্ন গোষ্ঠী যদি মনে করে যে আমি আসলে ক্ষমতাটা এককভাবে ভোগ করতে চাই, তাহলে সেক্ষেত্রে তারা একমত কেন হবে? মানে তাদের একমত হওয়ার দরকারটা কি? ডেমোক্রেসি ওই যে কথাটি বললো যে আমি তোমার কথা মানি না, কিন্তু তোমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি। সেই ভিন্নতাকে মানতে আপনার সমস্যাটা কোথায়? এই ভিন্নতাটাকে মেনে নেওয়াটাই হলো ডেমোক্রেসি। বিপদ আছে, কিন্তু দুই পক্ষে তো যুক্তি আছে। আমাদেরকে আপনি বাঙালি বানাইতে দরকার নাই, ওর মতো করে থাকবে, ওর চিন্তা নিয়ে থাকবে, মানে যেটাকে বলে রেইনবো সোসাইটি। কিন্তু সুবিধা মহাশয় হোসেন, আপনার নিশ্চয়ই মনে আছে 2013 সালে আমরা যা দেখেছি, যেটিকে অ্যান্টিথিসিস বলছে রুবায়েত ফেরদৌস হেফাজত ইসলামের নামে, 2014 সালে আমরা যা দেখেছি যে একটি নির্বাচনকে আসলে শুধু বর্জন করা হয়নি, বলা হয়েছে যে প্রতিহত করা হবে। সেক্ষেত্রে আসলে কি করার ছিল? মানে আমরা কাকে দোষ দিব, কার কাছে যাব? এখানে তো সবগুলি রাজনৈতিক দলেরই দোষ আছে, ইভেন আমার দলেরও দোষ আছে। এবং সেখানে আমি আরো একটা জিনিস মনে করি, আমার দলের ভিতরে যে পৃথিবীর কয়টা দেশের রাষ্ট্রপ্রধান বলেছে যে আমার চারপাশে চারটার দল, এই কথাটা কয়জন? আমি এই কথা একটু জনাব নাসিরউদ্দিন ইউসুফ আপনার কাছে আসি। আপনারা যারা মানে বুদ্ধি দিয়ে রাষ্ট্র পরিচালনায় সহায়তা করেন, তারা সবসময় রাজনৈতিক দলের চেয়ে বা রাজনীতিবিদদের চেয়ে এগিয়ে থাকার কথা, কিন্তু আপনারা সবসময় পিছিয়ে থাকেন। ধরেন যে কোনো একটা র্যান্ডম মন্ত্রীর কথা আপনার মুখে শোনা যায় মন্ত্রী বলার পরে, আমি কথার কথা বলছি, এটি কেন? মানে আপনারা, আমি বেশিরভাগ সময় আমি তার আগে আমি রুবায়েতের একটা কথা অ্যাড্রেস করে আসতে হবে। রুবায়েত হঠাৎ করে বলল 99% মানুষ বলবে তারা, যদি আপনি চয়েস দেন। আমি এখনো বলছি যে জনগণ বলবে আমরা মুক্তিযুদ্ধ চাই, ইসলামও চাই। না না, আপনি বাইনারি অপোজিশন জিনিসটা বুঝতে পারছি। আপনাকে একটা কথা বলে এক সেকেন্ড ভিতর পরে এটা মধ্যে তবে এটা স্যার এটা সফিস চয়েস হয়ে যাবে, এটা সফিস চয়েস হবে, এটা সফিস চয়েস হবে। এবং সেই ডাইকটমির মধ্যে আমরা কখনো পড়ি নাই, যে ফ্রেমিংটা আমার দেশ পত্রিকা থেকে শুরু করে ফরহাদ মাজারা মিলে চমৎকারভাবে ফ্রেমিংটা করতে সক্ষম হয়েছে। তোমাকে বলি, আপনারা পরাজিত হয়েছেন এই ফ্রেমিং থেকে বের হতে। আমি একটা কথা বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বড় একটি অংশ, বেশ ভালো, হয়তো সিংহভাগ না, ভালো একটা অংশ, সাইজেবল অংশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এটা অস্বীকার করে লাভ নাই। 95,000 শুধু রাজাকার ছিল, ক্যান ইউ ইমাজিন? তাহলে এর পেছনে কত বড় শক্তি ছিল? কেন আমরা ছোট করে দেখছি? এটা ছোট করে দেখার কোনো ব্যাপার না। আমরা যুদ্ধটাকে শেষ করি নাই, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমি পরিষ্কার বলি, একটি শক্তির সামরিক বাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে একটি যুদ্ধ শেষ হয় না, সেটা আমাদের ব্যর্থতা। সেই যুদ্ধ কেন শেষ করে না সেটা আমরা পরে শুনবো। আমাদের একজন দর্শক জানতে চাইছেন সফিস চয়েসটি কি, এটি কি স্যার একটু বলবেন যে সফিস চয়েস সম্পর্কে এক লাইনে যদি একটু বলেন? এটা হচ্ছে যে সেই ভদ্রমহিলা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় সময়, বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে। জি, সেই সময় যখন নাজি জার্মানিতে নাজিরা যখন ধরেছিল, এখন এক ছেলে এক মেয়ের মধ্যে মাকে বলা হয়েছিল তুমি একজনকে বাছাই করবে। হ্যাঁ, তো মা কাকে বাছাই করবে? আজকে বাংলাদেশের জনগণকে ওই গল্পটা আরেকটু আছে বাচ্চু ভাই, মাকে মানে এই গল্পটা আরেকটু নিষ্ঠুর। ওকে বলা হয়েছে যে তুমি যে কোনো একজনকে বাছাই করো, ও বলেছিল, মা বলেছিল আমি যদি একজনকে বাছাই না করি তাহলে মাকে বলা হয়েছিল তুমি দুজনকে মেরে ফেলবে। দুজনকে মেরে ফেলবে। হ্যাঁ, তো সেরকম আমাদের অবস্থা রুবাই যদি এই পরীক্ষা দেয় আমাদের জন্য খুব কঠিন হবে। আসলে কঠিন হবে। এই পরীক্ষায় আমরা যাব না। যাচ্ছি বলে আমার মনে ও হচ্ছে এটা সংখ্যাটা expect করতেছে, আপনি এটা খালি তৈরি বাচ্চু করা ভাই, হচ্ছে বাচ্চু ভাই খালি জামা কাপড়ের চেঞ্জ গুলো দেখেন, সোসাইটির ট্রেড গুলো সেটা কিভাবে হচ্ছে। পাল্টে যাচ্ছে, এটা কি ছিল? না না, এটা বাংলাদেশ বলে না, এটা সারা পৃথিবীতে হয়েছে। সেই জন্য বললাম সংখ্যাটা তো আছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আলোচনাটি আসলে খুবই আকর্ষণীয় জায়গায় গিয়েছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আবার শুনি। আজকে বাংলাদেশের বিরতির আগে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে জঙ্গিবাদের উত্থান এবং তার সম্ভাবনাগুলি, আমরা এর বিপরীতে কি করার আছে এই পর্বে নিশ্চয়ই সেগুলি নিয়ে আলোচনা করবো। আমাদের একজন দর্শক সামি, উনি কিন্তু বারবার বলছেন যে এই আলোচনা বারবারই উঠে আসছে, কিন্তু জামাত শিবিরকে আসলে ব্যান করা হচ্ছে না কেন? এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আমাদের কোনো তথ্য নাই, আমাদের কাছেও একেবারেই দাবি। আমরা আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনের থেকে যে আলোচনাটা আমরা করার চেষ্টা করেছি এবং করছি, এখন মতো পার্সুও করছি সিভিল সোসাইটি থেকে, সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে, সেটা হচ্ছে জামাতকে যুদ্ধ অপরাধী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হোক। আপনার কাছে কি মনে হয় যে কেন জামাত শিবিরকে আসলে ব্যান করা হচ্ছে না? যদি আমার এখানে দুটা পার্ট আছে। শুধুমাত্র জামাতকে যদি আমি ব্যান করি, এই জামাতকে আমি দেখতে পাবো অন্য ড্রেসে আওয়ামী লীগের ভিতরে। আমি এখানে জামাতকে ফাইট দেওয়ার জন্য আমাকে দুটা কাজ করতে হবে। একটা হচ্ছে আমার দলকে জামাতের ক্যাডারের চেয়ে ভালো মানুষ হিসাবে এস্টাবলিশ করতে হবে। যেরকম জামাতের লোককে চাইলেই রাজনৈতিক দলে টান দিয়ে আনা যায় না, কিন্তু আমার দলের লোককে কিন্তু যে কোনো সময় বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়। আমরা দেখছি প্রচুর ফুলের মালা গলায় দিয়ে জামাত ইসলামের লোকরা আওয়ামী লীগে যোগ দিচ্ছে। ওই যে সেইটাই আমার কাছে ভীতিজনক। যে মুহূর্তে আমি তাদেরকে ব্যান করব, আর আমি যদি তৈরি না থাকি, তাহলে আমার ওখানে তাকে ফুলের মালা দিয়ে নেওয়া শুরু হয়ে যাবে। তো এই জায়গায় আমাকে প্যারালালি দুইটা কাজ করতে হবে। যেরকম এটাকে ব্যান করতে হবে, একই সাথে আমার দলকে সুস্থ একটি রাজনৈতিক দল হিসেবে তৈরি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে এবং কঠোর থেকে কঠোরতম হতে হবে। এইটা হলো আমার প্যারালাল। শুধুমাত্র যদি জামাতকে আমি ব্যান করি, তাহলে কিন্তু আমি সুফল পাবো না, বরং আমি প্রচন্ড রকম ভীত সেই ক্ষেত্রে। বাচ্চু ভাই, আরেকটি প্রশ্ন আসছে দর্শকদের মধ্যে থেকে যে আমরা কি আসলে ইংরেজিটা অনেকটা এরকম দ্বারা যে এক্সক্লুশনের মধ্যে দিয়ে যাবো নাকি ইনক্লুশন করতে পারবো আসলে যাদেরকে আমরা ভিন্ন মত মনে করছি? আমি ইনক্লুশনের পক্ষে, কিন্তু সেটা কি করা সম্ভব হবে কিনা? আমার কথা হচ্ছে যে দেখেন, আপনি যে ইস্যুগুলোকে রিজলভ করেন নাই, সেই ইস্যুগুলো যতক্ষণ রিজলভ না হচ্ছে, মিনিমাম একটা জায়গা তৈরি না হচ্ছে, তখন কিন্তু ইনক্লুসিভনেস আসবে না। আমার মধ্যে গ্রহণযোগ্যতা, যেমন আমাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে একজন রাজাকার গ্রহণ করে না, আমি কিন্তু একজন রাজাকারকে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গ্রহণ করব না। আমার পজিশনটা খুব ক্লিয়ার। কিন্তু আমার এই বৈরিতার মধ্যে, এই বিরোধের মধ্যে কি একটি রাষ্ট্র আগাতে পারবে? না, পারবে না। কিন্তু তাহলে তো একটা জায়গায় যেতে হবে যে হ্যাঁ, মুক্তিযুদ্ধ যারা করেছিল, যুদ্ধটা হয়েছিল সত্যি, এবং এটা সততা এবং শান্তির জন্য হয়েছিল, উন্নয়নের জন্য হয়েছিল, রাষ্ট্রের স্বাধীনতার জন্য হয়েছিল, মানব মুক্তির জন্য হয়েছিল। আর যারা অন্যায় করেছে ৭১ সালে ৩০ লক্ষ মানুষ মরেছে, তারা অন্যায় করেছিল, এগুলো কিন্তু সবাইকে মেনে নিতে হবে একটা জায়গায়। আমাকে নাহলে আপনি কি করে আশা করেন যে আপনি যদি মিনিমাম, যদি ন্যূনতম আপনার মধ্যে এই বোধটা না আসে যে আপনি একটা অন্যায় করেছেন, আপনার এই অন্যায়টা করা হয়তো ঠিক হয়নি, অথবা অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি করেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি করে তাকে ক্ষমা করবেন? আপনি কিভাবে একটু অগ্রগতির দিকে যেতে চান, এক্সক্লুশন করে না ইনক্লুশন করে? আপনি আমার যেটা মনে হচ্ছে যে যেটা বলা হয় যে একটা রেইনবোর মতো থাকতে পারে, কিন্তু ডিফারেন্স মত থাকবে, নানান ধরনের মতাদর্শ থাকবে, তার ভিতর দিয়ে কিন্তু সমাজ এগিয়েছে, সমাজ কিন্তু পিছিয়ে থাকেনি। আসলে এই এম্পিরিক্যাল এভিডেন্স কিন্তু রয়েছে, আমরা কিন্তু পিছিয়ে থাকিনি। কাজে এই যেটা বলেছেন মুক্তিযোদ্ধা রাজাকার তো এক হবে না, কাজে এনার্জির অপচয় করে আসলে খুব বেশি লাভ নাই। যে রাজাকার আপনি তাকে কন্ডেম করেন, রাজাকার তার জায়গা থেকে মুক্তিযুদ্ধকে একটা ফ্রেমিং করবে, আপনি চাইলেও তাকে কিন্তু আপনার জায়গায় আনতে আসলে পারবেন না। আমি যে ভয়টা পাচ্ছি যে আওয়ামী লীগের জন্য কেন বিএনপির মতো একটা অপোজিশন থাকা দরকার ছিল, এই না থাকার কারণে আমি খুব শঙ্কিত ২০ বছর পরে এসে আওয়ামী লীগ বিএনপি দুই শক্তি মিলেও এই জঙ্গিবাদকে হয়তো ঠেকাতে পারবে না। সেই জায়গা থেকে একটা বড় জায়গা হচ্ছে একটা কালচারাল ক্যাম্পেইন আমাদের দরকার ছিল।
একটা বিজ্ঞান আন্দোলন দরকার ছিল। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শিক্ষা ব্যবস্থা আমরা হাত দিনে। একটা সত্যিকারের বিজ্ঞান মনস্ক শিক্ষানীতি যদি থাকতো তাহলে আজকে কিন্তু বাংলাদেশ এই পর্যায়ে আসতে পারতো না। কারণ আপনি দেখেন যে জামা কাপড় থেকে শুরু করে চিন্তা চেতনায় একটা টোটাল সোসাইটির যে আর্টিফ্যাক্ট চেহারা কিন্তু পাল্টে যাচ্ছে। এই যে বাঙালি সংস্কৃতির যে একটা প্রধান বৈশিষ্ট্য, আপনি ইউনিভার্সিটি যান, ক্লাসরুমে যান, মার্কেটে যান, কোথায় যেন একটা চেঞ্জ মনে হয়, পাল্টে যাওয়া। তো সেইটার বিপরীতে বাচ্চুবাই এখানে সংস্কৃতি নিয়ে কাজ করেন। একটা হিউজ কালচারাল ক্যাম্পেইন দরকার ছিল। ভারতের অনেক জায়গায় হয়েছে, কেরালাতে হয়েছে, বিজ্ঞান আন্দোলন খুব সফল হয়েছে। যে মানুষ যে টুকটাক ধর্মান্ধতার মধ্যে আটকে থাকে, তারা কোনো গাছ থেকে পানি পড়ছে, একটা বোটানির প্রফেসরকে নিয়ে ব্যাখ্যা করতো যে কেন গাছ থেকে পানি পড়ে, এর মধ্যে কোনো ধর্মান্ধতা নাই, এর মধ্যে কোনো অলৌকিকতা নাই। এই যে একটা বিজ্ঞান মনস্ক শিক্ষানীতি, একটা মানবিক, একটা ধর্মনিরপেক্ষ আধুনিক একটা মানুষ তৈরি করা, যেটা কালচার এবং শিক্ষা করতে পারে, সেখানে বড় ঘাটতি রয়েছে। সেই কাজটা খুব জোর দিয়ে করা দরকার। কিন্তু স্যার আপনি নিজেই তো বললেন যে যেমন করেই হোক একটা ফ্রেমিং দাঁড়িয়েছে, যে মানে দুটি পক্ষ দাঁড়িয়েছে এরকম করে, সেখানে বিজ্ঞান মনস্কতাটাকে ওই ফ্রেমে ফেলে দেওয়া হবে না এবং বিজ্ঞান মনস্কতাকে পরিত্যাগ করা হবে না, বর্জন করা হবে না। সেটা হয়েছে, কিন্তু সেটা নিয়তি না, চাইলে এখানে কাজ করা সম্ভব। আমি সেটাই বলছি, এটাকে মেনে না নিয়ে ঝুঁকি, এটাকে ভোটের ঝুঁকি কেন সরকার সেই চ্যালেঞ্জ না নিলে কিন্তু ভোট হারাবেও, জীবনও হারাবে, দুটোই হারাবে। ভোট এবং জীবন দুটি হারাবে, যেটা হারাচ্ছে প্রতিনিয়ত কিন্তু জীবন হারাচ্ছে আসলে। অ্যাকচুয়ালি এই চ্যালেঞ্জটা নিতে হবে এবং এটার যুদ্ধটা করতে হবে। এবং আমরা রাজনৈতিক ভাবে যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা যদি মনে করি যে রাজাকার, আলবদর এবং জামাতে ইসলামের হাত থেকে আমার দেশের মানুষকে অন্য জায়গায় নিয়ে আসবো, তাহলে কিন্তু শিক্ষা ছাড়া আমার কোনো বক্তব্য, কোনো রাস্তা আছে বলে আমার জানা নাই। আর উনি একটি কথা বলেছেন যে একটি মতামত দেওয়া হয়েছে, তার বদলে লেখা হয়েছে, তার বদলে ছুরি চলে এসছে। কিন্তু ইসলামে তো বলা আছে যে ছুরির চেয়ে তলোয়ারের চেয়ে শক্তিশালী কলম। উত্তরটাতে তার কলমের কাছ থেকে আসা উচিত ছিল। তার কলমকে তো তৈরি করা হয় নাই, তাকে মাদ্রাসায় শিক্ষাই দেওয়া হচ্ছে অন্যভাবে। এই যে আমার কাছে সবচেয়ে দুঃখ লাগে যে বাংলাদেশে স্বাধীনতার জন্য 52 ভাষা আন্দোলন দিয়ে আমরা বাংলা ভাষাকে নিয়ে এসেছি, প্রস্রাব বন্ধ করার জন্য আজকে আমরা আরবি ভাষাকে ব্যবহার করছি। তাহলে কি আমরা আগামী 6 মাসের ভিতরে এই মেয়র সাহেবদের মাধ্যমে বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা ঢাকা শহরের দেয়ালগুলিতে আরবি দেখব? না, সেই নিয়ে আসলে অনেক কথাই আছে। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, আমরা তখন বিরতি পরে আপনার কাছে ফিরবো। আপনার কাছে জানতে চাইবো যে একটি বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি কি, প্রেক্ষিত যদি বাংলাদেশ হয়, এই মুহূর্তের বাংলাদেশে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। যেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, আপনার কাছে জানতে চাইছিলাম যে বিজ্ঞান মনস্ক একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলি এখন কি, বা কিভাবে সেটি করা সম্ভব। একজন দর্শক রয়্যাল বলছেন এই ধরনের টক শো দেশের জন্য ক্ষতিকর, মানুষের মধ্যে বিভেদ বাড়ে। আমি জানি না মানে কোন প্রসঙ্গে তিনি বললেন, ক্ষতির কথাটি বলছেন। কিন্তু আমি মনে করি ডিবেট তো থাকতেই হবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ধরেন একটা বিপ্লব হলে এটা সম্ভব ছিল, সেটা তো আর বিপ্লবের পরিস্থিতি দেশে এখন নাই। এখন ডেমোক্রেটিক একটা প্রসেসে দেশ আছে, এর অনেক ঘাটতি আছে, অনেক ব্যত্যয় আছে, গণতন্ত্রের নানা রকম সংজ্ঞায়িত করতে যে আমরা ঝামেলাও করছি। তা আমি মনে করি যে শিক্ষা পদ্ধতির একটা আমূল পরিবর্তন দরকার। এটি যদি আজকে যারা ক্ষমতায় আছেন, যেই মহাজোট অথবা আমাদের 14 দলীয় জোট, তারা যদি মনে করেন যে তারা একটি শিক্ষা কার্যক্রম পুরোপুরিভাবে একটি বিজ্ঞান মনস্ক এবং বিজ্ঞান দ্বারা নিয়ন্ত্রিত একটি শিক্ষা কার্যক্রম তৈরি করবেন, তাহলে ভালো। আরেকটা হচ্ছে যে আমার মনে হয় মাদ্রাসা এডুকেশনটাকে একেবারেই এক ধরনের করা দরকার, পরিচ্ছন্ন এবং নতুন করে দেখা প্রয়োজন আছে। নতুনভাবে মাদ্রাসা, আমি একটা কথা বিশ্বাসই করি, সেটা হচ্ছে ইউনিফাইড কারিকুলাম দরকার। এটি আপনি বলছেন যে এবং কিছু হলে বিজ্ঞান মনস্ক সমাজের কথা হলে আমরা মাদ্রাসার কথা বলি, কিন্তু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নামী বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো অনেক নামী জায়গাতেও আমরা দেখছি যে মানে এক ধরনের প্রচুর জঙ্গি তৈরি হয়েছে, স্টিং অপারেশনে তারা ধরা পড়েছে। আমি একটা উৎপাদন হয়তো গ্রাউন্ড থেকে, আমি সেই গ্রাউন্ডটাকে কিভাবে দেখছি, তারা অনেকেই মাদ্রাসা থেকে আসেন না, আমি সেটাই বলছি। একটা উৎপাদিত হচ্ছে গ্রাউন্ড থেকে, সেটা বাংলাদেশ একটা বড় ফার্টাইল গ্রাউন্ড। ফার্টাইল গ্রাউন্ডে যেহেতু ইসলাম আমাদের মেজর ধর্ম, 90% মতো লোক ইসলামের সাথে আছে, সুতরাং আমার মনে হয়েছে যে সেখানে মাদ্রাসা শিক্ষাটাকে যদি রেডিক্যাল ইসলাম হওয়া থেকে বিরত রাখতে হয়, তাহলে কিন্তু নেশনটাকে, জাতিটাকে, তাহলে আমাদেরকে যেটা করা উচিত, আমাদের মাদ্রাসা সহ, বাংলা মিডিয়াম সহ, ইংরেজি মিডিয়াম
এই সব তিনটা গুলিতে। মাধ্যমকে এক করে একটি কারিকুলাম একই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন ব্যবস্থা করা করা উচিত। অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আপনি কি মনে করেন বিজ্ঞান মনস্ক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলি? চ্যালেঞ্জ তো আমরা আইডেন্টিফাই করলাম। আমার যেটা মনে হচ্ছে সমাধান এইটাই যে এটা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার, একটা সাংস্কৃতিক ক্যাম্পেইন দরকার। এইটা না করলে এটা অন্ধকার জায়গায় যাবো। আমি যেটা মনে করি ডেকার্টের বিখ্যাত উক্তি ছিল আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। আমি যে অস্তিত্ববান এর প্রমাণ হচ্ছে আমি চিন্তা করতে পারি কিনা। এই যদি একটা চিন্তাহীন সমাজ হয়, যেটা দর্শক প্রশ্ন করেছেন, যদি বিতর্ক না থাকে সেটা একটা মৃত সমাজ যেখানে শিয়াল কুকুর বাস করবে। কাজে আমরা একটা ভালো সমাজ চাই যেখানে ডিবেট থাকবে, আর্গুমেন্ট থাকবে, পাল্টা যুক্তি থাকবে। আপনি জানেন গ্যালিলিও বলেছিল যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। ওই সময় আমি খোঁজ নিয়েছি যে গ্যালিলিওর সময় পৃথিবীর লোক ছিল 80 কোটি। যদি গ্যালিলিওকে ভোটাভুটি হতো গ্যালিলিও মাত্র একটি ভোট পেত, কিন্তু গ্যালিলিও একা ঠিক, পুরো পৃথিবী ভুল। এই যে জ্ঞানের শক্তি, এটা কিন্তু গণতন্ত্রের চাইতেও শক্তিশালী। সো একটা জ্ঞানভিত্তিক সমাজ, একটা বিজ্ঞানের সমাজ, যেন ওপেন সোসাইটি দরকার, যেটি কার্ল পপার বলেছেন। এরকম বদ্ধ সমাজে কথা বলতে পারবেন না, আর্গুমেন্ট থাকবে না, বিতর্ক থাকবে না। এটা পলিটিক্যাল ডিসকোর্সও নয়, আমাদের কোনো বিষয় নিয়ে আলোচনার জায়গাটা কিন্তু সংকুচিত হচ্ছে। আমি নিজে খুব ভয় পাই, ক্লাসরুমে যে ডিবেট করতাম এইসব ঘটনার কারণে আরো সংকুচিত হচ্ছে। মিডিয়াতে অনেকে ভয় পাচ্ছে, লিখতে ভয় পাচ্ছে। কাজে একটা বদ্ধ গুমট অন্ধকার জায়গায় আমরা যাচ্ছি কিনা বাচ্চু ভাই, সেটা খুব জোরালোভাবে ভাবা দরকার। ইসলামে মোশাররফ হোসেন কি মনে করছেন যে বিজ্ঞান ভিত্তিক একটি বিজ্ঞান মনস্ক সমাজ করার জন্য আসলে অবশ্যই সবচেয়ে বড় অবশ্যই। আর আমাদের ধর্মীয় অনেক শিক্ষিত লোকজন একটি কথা বলে যে কোরআন সাথে বিজ্ঞানের কোনো বিভেদ নাই। যদি সেটাই সত্যি হয় তাহলে আমার যে মাদ্রাসাগুলি আছে, তাহলে মাদ্রাসাগুলিতে আমি কেন এই যে বক্তব্যটা সমস্ত আধুনিক এডুকেশন কেন দেব না? মাদ্রাসার শিক্ষার পাশাপাশি এই আধুনিক শিক্ষাটা যদি আমি সবার জন্য করতে পারি, তাহলে এই মানুষগুলি তৈরি হবে যে কোন জায়গা থেকে কতটুক নিতে হবে মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। হ্যাঁ, এর বাইরে আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে যে বুয়েটে হচ্ছে, অমুক জায়গায়, সব জায়গাতেই তো কিছু না কিছু খারাপ রয়ে গেছে। কিন্তু সেখানে আমার পরিবারের একটা বড় ভূমিকা থাকবে। সোশ্যালাইজেশন প্রসেসটা কেমন, তার বেড়ে ওঠাটা কেমন। সামগ্রিকভাবে যে আমাদের যে ড্রেসের পরিবর্তন দেখছি, মানুষের ব্যবহারের মধ্যে মারাত্মক রকম পরিবর্তন দেখছি, এগুলি কিন্তু সামাজিক এন্টিটির ভিতরে এগুলি কিন্তু স্লোলি মুভ করছে। কিন্তু যদি আমরা শুরু থেকে এডুকেশনের এই ব্যবস্থার ভিতরে চলে যাই, তাহলে কিন্তু যত ফাস্ট এগিয়ে যাচ্ছে তত ফাস্ট আগাবে না। এর পাশাপাশি এই যে সেই গণ আন্দোলনের ভিতরে নিয়ে যেতে হবে, ধর্মর জায়গায় থাকবে, কিন্তু মানুষের উন্মুক্ত আলোচনাকে সর্বতভাবে স্বীকার করে নিতে হবে। আপনি কোনটা গ্রহণ করবেন না করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সমাজের মেজরিটি যেটা গ্রহণ করবে সেটাকে আপনাকে মেনে নিতে হবে। ইসলামের অনেক উদার ব্যাখ্যার জায়গা কিন্তু ইসলামে ইতিহাসে ছিল না। আবু হানিফা মোল্লাদের সঙ্গে ডিবেট করছেন যে নারী শক্তিশালী না পুরুষ শক্তিশালী। বলছেন যে নারী তো দুর্বল, পুরুষ তো শক্তিশালী। তখন আবু হানিফা বলছে তাহলে নারী কেন সম্পদ কম পাবে, দুর্বল কেন কম পাবে? দুর্বল তো বেশি পাবে, সে কাণ্ডগণ ব্যবহার করছে। ইসলামিক ফ্রেমের মধ্যে অনেক কিছু করার সম্ভব, অনেক কিছু করার সম্ভব। ইসলাম এরকম না, সমস্যা হচ্ছে রাডিক্যাল ইসলাম। ইসলামের কোনো সমস্যা নাই, ইসলাম মানুষ করতেই পারে। আমাদের দেশে পার্বতীপুরের দুজন গায়ন আছে, একজন নারী একজন পুরুষ। তারা নারী বড় না পুরুষ বড়, এইটা নিয়ে যে ডিবেটটা করে কবি গানের মধ্য দিয়ে, এটা কিন্তু ব্যাপকভাবে এই শীতকালে শুরু হয়। এগুলো যেটা রুবায়েত বলছিল, মহসিন ভাই বলছে সেটা হচ্ছে শুধু এডুকেশন হলে হবে না। এডুকেশন হলেই কি একটা মানুষ মুক্ত হবে? না, তাহলে তো যে নর্থ সাউথ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ, ঢাকা মেডিকেল সহ, এইখানে যে আমরা মৌলবাদী লোকগুলোকে সাক্ষাৎ পাই, অধ্যাপকদেরকে, তাহলে তারা তো শিক্ষিত, তারা তো জ্ঞান দ্বারা শিক্ষিত, তারা তো কম্পিউটার অপারেট করে, তারা ফিজিক্স পড়েছে, তারা কেমিস্ট্রি পড়েছে, তারা আধুনিক বিজ্ঞানও পড়েছে, ডেকার্টও তারা পড়েছে। পড়ে কেন হঠাৎ করে এই ধরনের কথা বলছে? সুতরাং আমার কেন যদি মনে হয় একটা সাংস্কৃতিক পাশাপাশি একটা সামাজিক অবক্ষয়ের প্রসঙ্গটা অবশ্যই স্থপতি মহাশয় প্রথম দিকে তুলেছিলেন যে আমরা নিজেকে দাবি করছি মুক্তমানা, খুব যুক্তিবাদী, খুব বিজ্ঞান মনস্ক, কিন্তু আমরা আবার বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন অকাজ কুকাজের সাথে আছি। সেটির সাথে মানে আমরা উদাহরণ দিতে পারছি, সেটি কতটা মানে আমাদের। অবশ্যই আমি মনে করি আমাদের যেই সরকার বা বিরোধী দল যেই ক্ষমতায় যে অবস্থানে থাকুক, এবং যারা বিরোধী দল এখন নাই বড় একটা শক্তি, আমরা মনে করছি প্রত্যেকের মধ্যেই তো আমাদের দুর্নীতিপরায়ণ ব্যক্তি আছে। এবং আমি অধ্যাপক রুবায়েত ফেরদৌসের কাছে জানতে চাইবো যে এই যে নির্লোভ একটি মানে আমার যতটুকু প্রাপ্য ততটুকু তা আমি নিব, দুর্নীতি করব না, এটি করতে আমরা মানে প্রতিষ্ঠিত করতে পারছি না কেন সমাজে? মানে সেটা কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের যে এথিক্সের ঘাটতি রয়ে গেছে, সেই জায়গাতে কিন্তু এই ভ্যাকুয়ামের মধ্যে জঙ্গিবাদ তৈরি হয়। তারা দেখতে চায় যে সকল আধুনিক প্রগতিশীল সেকুলার, কিন্তু সে ঘুষ খায়, সে দুর্নীতি করে, কমিটমেন্ট রাখে না। ও স্পেসের মধ্যে বলে যে না এইটা হবে না, আমি যে কথা প্রজেক্ট বলছি সেটা আসো, সেখানে এথিক্যাল জায়গা আমি তোমাকে নির্মাণ করব। তো সেইখানে একটা রোল মডেল কিন্তু ওরা চায় যে সেকুলার, চিন্তাশীল, কিন্তু সে দুর্নীতি মুক্ত একজন মানুষ। সেরকম মানুষ কিন্তু সমাজে কমে যাচ্ছে, এবং সেই ভ্যাকুয়ামের মধ্যেই কিন্তু তারা এই ধরনের জঙ্গিবাদকে তাদের মডেল হিসেবে দাঁড় করার চেষ্টা করে যে এইটা না, বিকল্প হচ্ছে আমার মত। কিন্তু রুবায়েত এর মধ্যে জঙ্গিবাদের ওই প্রজেক্টের মধ্যে কিন্তু গণতন্ত্র নাই, 100% ক্যাপশন দরকার নেই।
তাহলে কি মানুষকে এরকম, বাংলাদেশের লোককে এরকম একটা নাকি যে তারা ওই ধরনের একটা মডেলকে অ্যাকসেপ্ট করবে যেটা শুরুতেই রুবায়েত একটা সেই গণতন্ত্র সংশয় এখন আছে। বর্তমান আওয়ামী লীগ বিএনপির মধ্যে নাই। সেই গণতন্ত্র থাকলে নাই। কিন্তু এই জায়গাটা হতো না। না, সেই এই গণতান্ত্রিক কালচারে প্রথম কথা হচ্ছে টলারেন্স। আপনার মতকে সম্মান দেব, পরের মতকে শ্রদ্ধা করব, সেটাকে Right. আওয়ামী লীগ বিএনপি আমাদেরকে করে। যে role আওয়ামী লীগের model- ভেতরে কি গণতন্ত্র আছে, বিএনপির ভেতরে কি আছে? এবং যে কথাগুলো আমরা Whole বলছি society র মধ্যে এটা নাই। বিজ্ঞান মনস্কতার যুক্তি বা সেই রোল মডেল কি আমরা সৃষ্টি হতে পারছি কিনা সেটাই আসলে বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে। আমরা যারা জি এখানে ছোট্ট একটু কথা বলি, এই যে ডেমোক্রেসি নিয়ে আমরা যে কথা বলছিলাম, আমাদের যে প্রধান রাজনৈতিক দলগুলির ভিতরে কি কোনো ডেমোক্রেসি আছে তার নির্মাণের ভিতরে? ঢাকা ইউনিভার্সিটি আমাদের আন্দোলনের চাবিকাঠি ছিল, সেখানে কি আমার এই ডেমোক্রেসি রয়েছে? আমাদের এই জায়গাগুলিতে যেতে হবে এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। স্থপতি মোয়াশের হোসেন, জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, জনাব রুবায়েত ফেরদৌস, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।